বিদ্বেষের দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে কি এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে ভারত? বাংলাদেশ সীমান্তে কি তারই প্রস্তুতি নিচ্ছে ভারত? ড্রোনের সাহায্যে সীমান্তে চলছে নজরদারি, মোতায়েন করা হয়েছে S-400। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপারেশন কি এবার শুধুমাত্র এই সময়ের অপেক্ষা? ভারতের বিরুদ্ধাচারণ করার ফল কি এবার হাতে নাতে টের পেতে চলেছে বাংলাদেশের কট্টরপন্থীরা? যে ওসমান হাদিকে নিয়ে ভারতের দিকে আঙুল তুলছে কট্টরপন্থীরা, এবার কি সেই ছাত্রনেতা কট্টরপন্থী মৌলবাদী এবং ইউনূসের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলে দিলেন খোদ ওসমান হাদির ভাই। বাংলাদেশের অভ্যন্তরেই কি এবার কট্টরপন্থীদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ? নিজের দেশের লোকেরাই কি খুলে দিচ্ছে ওই নাহিদ সারজিদদের মুখোশ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস টাইম। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। বাংলাদেশে কট্টরপন্থীদের ভারত বিরোধিতা, উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার হুমকি, হাদির মৃত্যুর পর ঢাকা, রাজশাহী, খুলনায় ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ভারতীয় হাই কমিশনারের বাসভবনে হামলার প্রেক্ষিতে যে ভারত চুপ করে বসে থাকবে না তা কিন্তু আগেই জানিয়েছিলাম। বাংলাদেশের ওপর কড়া নজর রাখছে ভারত, সে কথাও জানিয়েছিলাম। আর এবার বদলে যাওয়া এই বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনে নামতে চলেছে ভারত। কারণ শুক্রবারই ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল হ্যান্ডেলের একটি সামাজিক পোস্টে বলা হয়েছে, ইস্টার্ন কমান্ডের আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল R.C. তিওয়ারি, জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ S. পেন্ধারকরের সঙ্গে মিজোরাম এবং ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করাই এই সফরের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। সীমান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অসম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ভারতীয় সেনা। বিএসএফ, অসম রাইফেলস কর্তাদের সঙ্গে এই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ইস্টার্ন কমান্ডের আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল R.C. তিওয়ারি। সেই বৈঠকে স্পেশাল ফোর্সের আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অসম রাইফেলসের এই ঘাঁটিটি একেবারেই বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বর্তমানে পাকিস্তানে অবৈধ সন্তান ওই বাংলাদেশ থেকে চোরাচালানকারীদের পাশাপাশি সন্ত্রাসবাদীদের প্রবেশের বিষয়টিও জোরালো হয়েছে। বাংলাদেশের সঙ্গে 4096.70 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এই ভারতের। এর মধ্যে থেকে 3239.92 কিলোমিটার এলাকায় কাঁটাতার রয়েছে, অর্থাৎ মোট সীমান্তের 79.08% এলাকায় আছে কাঁটাতারের বেড়া। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে ওই বিজেপি। এই নিয়ে বিএসএফ এবং বিজেপির মধ্যে একাধিক জায়গায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। সে কারণে কোনো জায়গায় ফাঁক রাখতে চাইছে না কিন্তু এখন ভারত। চিকেন নেকের কাছে বাংলাদেশে বিমান ঘাঁটি তৈরি হতে পারে বলে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। এই চিকেন নেকের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই ভারত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জ, এই তিনটি জায়গায় নতুন 3টি ব্যাটালিয়ন অফিস এবং সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এক একটি ঘাঁটিতে 800 থেকে 900 জন জওয়ান থাকবেন। চিকেন নেক করিডোর থেকে ধুবড়ীর দূরত্ব 222 থেকে 240 কিলোমিটার, চোপড়ার দূরত্ব 52 কিলোমিটার, আর ওই কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটার। এ বিষয়ে আপনাদের আগের একটি এপিসোডে বিস্তারিত তথ্য জানিয়েছিলাম। এই এপিসোডটি আপনারা চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে সেই এপিসোডের লিঙ্কটা দেওয়া রয়েছে। ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল ওই পোস্টে আরও জানানো হয়েছে যে আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, আসাম রাইফেলস এবং বিএসএফ সৈন্যদের তাদের দৃঢ়তা, সহনশীলতা এবং উচ্চ স্তরের অপারেশনাল প্রস্তুতির জন্য প্রশংসা করেছেন। জেনারেল তিওয়ারি এবং লেফটেন্যান্ট জেনারেল পেন্ধারকর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়াও পরিদর্শন করেন এবং সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 4টি রাজ্য, ত্রিপুরা 856 কিলোমিটার, মেঘালয় 443 কিলোমিটার,
মিজোরাম 318 কিলোমিটার এবং অসম 263 কিলোমিটার সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে এই 4টি রাজ্যের মোট 1880 কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে, যার মধ্যে আবার ত্রিপুরা রাজ্যটির 3 দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। সে কারণে ত্রিপুরা চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সাফ জানিয়ে দিয়েছেন, ভারত সরকার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভারতের ড্রোন নজরদারি ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। S-400 দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে এই S-400 ইতিমধ্যেই ওই অপারেশন সিঁদুরের সময় তার কামাল দেখিয়েছে। বিএসএফ ইতিমধ্যেই ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে দিনরাত নজরদারি টহল দিচ্ছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, যা দিল্লিতেও পাঠানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী, বিএসএফ, আসাম রাইফেলস এবং রাজ্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। গোটা বিষয়টির দিকে শুধু নজর রাখাই নয়, প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছে ভারত। যে কোনো পরিস্থিতির জন্য ভারত সব সময় প্রস্তুত। আর সামরিক শক্তির নিরিখে বাংলাদেশ ভারতের থেকে কতটা পিছিয়ে আছে তা 19 তারিখের এপিসোডেই আপনাদেরকে জানিয়েছি। সুতরাং বাংলাদেশের কট্টরপন্থী, মৌলবাদী এবং সন্ত্রাসবাদীরা যদি মনে করে থাকেন ফাঁকা আওয়াজে ভারতকে ভয় দেখাবে, তাদের পরবর্তী অপারেশনের জন্য কিন্তু তাদের তৈরি থাকতে হবে। তবে ভারতের অপারেশনের প্রয়োজন হবে না। ভারতের একজন প্রাক্তন সেনাকর্তার মন্তব্যেই যেভাবে গোটা বাংলাদেশের ওই কট্টরপন্থীরা কেঁপে উঠেছে, ঠকঠক করে পা কাঁপা শুরু করেছে স্বঘোষিত ওই বিপ্লবীদের, তাতে ভারত যদি অপারেশন শুরু করে তবে তো সোজা ওই সাগরে গিয়ে ঝাঁপ দিতে হবে ওই মৌলবাদী, কট্টরপন্থী, নতুবা ওই মায়ানমারে পালিয়ে যেতে হবে তাদের। হাদির ওপর হামলার পর বাংলাদেশের তথাকথিত ওই বিপ্লবী, মানে সদ্য রাজনীতিতে পা রাখা মাহফুজ আলম, নাহিদ ইসলাম একের পর এক ভারত বিরোধী মন্তব্য করতে শুরু করে। সবাইকে ছাপিয়ে গিয়ে গলা উঁচিয়ে ভারতের 7 সিস্টার ছিনিয়ে নেওয়ার হুমকি দিতে দেখা যায় বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে। হাসনাতের এই মন্তব্যের পরেই পাল্টা জবাব হিসেবে ভারতের প্রাক্তন সেনাকর্তা এক লাইনের একটা ছোট্ট পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই পাগল হয়ে গেছে বাংলাদেশের কট্টরপন্থীরা। ভারতের প্রাক্তন সেনাকর্তা এবং লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট কর্নেল অজয় রায়না সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে হাসনাত আবদুল্লাহ যে ভাষণ দিয়েছিল তার প্রেক্ষিতে লেখেন, হি ইজ দ্য নেক্সট আফটার হাদি, মানে হাদির পর হাসনাত। আর এই মন্তব্য ঘিরে বাংলাদেশি মৌলবাদীদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। বাংলাদেশের কেউ হাসনাতের নিরাপত্তা বাড়ানোর দাবি করেছেন, কেউ আবার বলছেন দেশের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে এটা সরাসরি হুমকি, কেউ আবার হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করেছেন। কিন্তু যারা এই কথাগুলো বলছেন তাদের কাছে একটা প্রশ্ন, প্রাক্তন সেনাকর্তা অজয় রায়না কখন এবং কিসের প্রেক্ষিতে এই পোস্টটি করেছেন? হাসনাত আবদুল্লাহ যে মন্তব্য করেছিল তার প্রেক্ষিতে। কি বলেছিল হাসনাত? ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে এক জনসভায় প্রকাশ্যে এই হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সমর্থন করা। এখানেই শেষ নয়, 17ই ডিসেম্বর হাসনাত আবার বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আচ্ছা, এই মন্তব্যগুলো যখন হাসনাত করেছিল তখন কোথায় ছিল আপনাদের ওই যুক্তি যে একজন রাজনৈতিক ব্যক্তিকে হুমকি দেওয়া হচ্ছে? একটি দেশের হাই কমিশনারের উদ্দেশ্যে কালকা ছোকরা প্রকাশ্যে দাঁড়িয়ে অশালীন মন্তব্য করছেন, তখন আপনারা হাততালি দিচ্ছেন। আর ভারতের প্রাক্তন সেনাকর্তা 3টি শব্দ লিখেছে মাত্র, আর তাতেই আপনাদের সব কেঁপে গেছে।
আসলে এটাই হলো ভারত। বাংলাদেশের কট্টরপন্থীদের একাধিক হুমকির প্রেক্ষিতে মাত্র 3টি শব্দ, আর তাতেই জব্দ তারা। আর ওই যে ওসমান হাদি, আচ্ছা কে এই হাদি? বাংলাদেশ গড়ে তোলার জন্য কি তার অবদান? ভুলে যাবেন না, এই হাদিও একাধিকবার ভারত বিরোধী একাধিক মন্তব্য করেছে। হাদির ওপর হামলার পর থেকেই ভারতের বিরুদ্ধে আঙুল তুলে আসছে হাসনাত নাহিদ সহ বাংলাদেশের ওই কট্টরপন্থীরা। কিন্তু এই হাদির শেষ যাত্রায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর হাদির হয়ে গলা ফাটানো ওই হাসনাত নাহিদদের দিকেই কিন্তু প্রশ্ন ছুড়ে দিলেন খোদ ওসমান হাদির ভাই। কি বললেন তিনি? আর শুধু হাদির ভাই নয়, এবার কি বাংলাদেশের অভ্যন্তরেই এই মৌলবাদী কট্টরপন্থীদের বিরুদ্ধে সরব হচ্ছে ওই বাংলাদেশের সাধারণ মানুষ? নিজের দেশের লোকেরাই খুলে দিচ্ছে নাহিদ হাসনাতদের মুখোশ। ওসমান হাদি জুলাই আন্দোলনের সময় এই হাদি বলেছিল তারা 1947 সালে প্রথম স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু সেই স্বাধীনতা বা আজাদি তারা রক্ষা করতে পারেনি, কারণ ভারত আর আওয়ামী লীগ সেই স্বাধীনতাকে দখল করেছিল। অর্থাৎ বাংলাদেশিদের ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধাদের বলিদান এবং 71-এর বিজয়, এই বিষয়গুলো ওই হাদির কাছে ছিল গুরুত্বহীন। 71-এর স্বাধীনতা নয়, বরং 1947-এর স্বাধীনতা মানে ওই পাকিস্তানের সঙ্গে থাকাটাকেই সঠিক মনে করত হাদি। আমি জানি না বাংলাদেশের বিরাট জনসংখ্যার মানুষ হাদির এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন কিনা। তবে ওসমান হাদিকে কোথায় কবর দেওয়া হয়েছে জানেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। কে এই হাদি? কি তার অবদান বাংলাদেশের জন্য? ধরে নিলাম সে একজন ছাত্র নেতা, কিন্তু তাই বলে তাকে দেশের জাতীয় কবির পাশে কবর দিতে হবে? যে দেশের সাহিত্য সংস্কৃতির পীঠস্থান ছায়ানট গড়িয়ে দেওয়া হয়, সেখানে আবার ছাত্র নেতাকে কবর দেওয়া হচ্ছে মহান কবি কাজী নজরুলের সমাধির পাশে। যাকে জসমিন দেশে যদাচার, তা নিয়ে আমার বলার কিছুই নেই। তবে এই ওসমান হাদির ওপর হামলার পর থেকেই সদ্যজাত ওই বিপ্লবী নেতারা মানে নাহিদ, হাসনাত সহ আরও যারা ভারতের দিকে আঙুল তুলে আসছিল, আজ যেন তাদের ভোতামুখ থোতা করে দিয়েছেন ওই ওসমান হাদির ভাই। যারা কোনো তথ্য প্রমাণ ছাড়াই বলছিলেন হাদির হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে, আজ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক তাদের দিকেই প্রশ্ন ছুড়েছেন। হাদির জানাজায় যোগ দিয়ে এই হাদির ভাই আবু বকর সিদ্দিক প্রথমে পরিবারের পরিস্থিতির কথা উল্লেখ করেন, আর তারপর হাদির ভাই বলেন, আজ আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকায় খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর থেকে লজ্জার আমাদের আর কিছুই নেই। একই সঙ্গে এই আবু বকর সিদ্দিকের প্রশ্ন, যদি বর্ডার ক্রস হয়েই যায় তবে তা হতে 5 থেকে 7 ঘন্টা সময় লাগে। সেই সময় তারা কেমন করে পেল এবং কিভাবে চলে গেল? জাতির কাছে এই প্রশ্ন রেখে গেলাম, এমনটাও জানিয়েছেন হাদির ভাই। বিষয়টা দিনের আলোর মতন পরিষ্কার নয় কি? 5 থেকে 7 ঘন্টা যদি ঢাকা থেকে ভারতীয় সীমান্তে পৌঁছতে লাগে, তবে সেই সময়টা তো হাদির খুনিরা ওই বাংলাদেশেই ছিল। কেন তাদের ধরা গেল না? ইউনূসের পুলিশের চোখ এড়িয়ে খুনি এতটা পথ কিভাবে পেরিয়ে গেল? এদিন মোহাম্মদ ইউনূসের সামনেই এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওসমান হাদির ভাই। যারা ভারতের দিকে আঙুল তুলছেন, তাদের নিজেদের দিকে আঙুল তোলার কথা বলে গেলেন হাদির ভাই স্বয়ং। তবে কি বাংলাদেশের কট্টরপন্থী বা ওই বিপ্লবী ছাত্র নেতাদের চক্রান্তের বলি হলেন হাদি? কারণ হাদি নতুন দল ওই এনসিপিতে যোগ দেননি। ইনকলাব মঞ্চ বলে পৃথক দলের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। হাদির কাছে পরাজিত হওয়ার ভয়েই কি তবে কেউ বা কারা সরিয়ে দিল ওসমান হাদিকে? আওয়ামী লীগের এক ব্যক্তিকে মোহরা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করল কে বা কারা?
হামলার পর খুনিকে আত্মগোপন করার সুযোগ করে দিল কে বা কারা? হাদির শেষ যাত্রায় তার ভাইয়ের মন্তব্য থেকেই কিন্তু জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। তবে কি হাদির ভাই আবু বকর সিদ্দিকী খুলে দিল ওই বিপ্লবী ছাত্র নেতা থেকে শুরু করে ইউনুস এবং মৌলবাদীদের মুখোশ? তবে শুধু হাদির ভাই নন, একটু একটু করে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পারছেন কাদের হাতে যেতে চলেছে এই বাংলাদেশ, দেশের আগামী ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে চলেছে। আর সেই কারণেই এবার কিন্তু গর্জে ওঠা শুরু হয়েছে। এ ছবি নিছক একটি ছবি নয়, এ ছবি ভারতেরও নয়, এ ছবি বাংলাদেশের। আর এই ছবি বলে দিচ্ছে যারা বাংলাদেশকে অশান্ত করে তুলেছে, যারা বাংলাদেশকে মৌলবাদী জঙ্গিদের হাতে তুলে দিতে চাইছে, তাদের এবার হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশের সংস্কৃতি মনস্ক মানুষেরা। বাংলাদেশের মাটিতেই অধিকার বুঝে নেবার লড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ছায়ানটে হামলা চালিয়েছিল বাংলাদেশি কট্টরপন্থীরা। আর শুক্রবার রাত 8টা নাগাদ ঢাকার তোপখানা সড়কে উদিচি কার্যালয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। উদিচির ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছয়। উদিচির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানিয়েছেন, পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে আগুন দেওয়ার ধারাবাহিকতা ধরে রাখতেই উদিচি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশের কট্টরপন্থীদের এই জঘন্য কাজের প্রতিবাদ জানাতে খোলা আকাশের নিচে দমকল ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে গান গাইলেন ওই উদিচি শিল্পী গোষ্ঠীর সদস্যরা। ফেনাইয়া উঠল বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, অধিকার বুঝে নেবার দাবিতে কট্টরপন্থীদের দিলেন হুঁশিয়ারি। উদিচিতে হামলা এবং অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যান ওই এনসিপির নাহিদ ইসলাম, সার্জিস আলমরা। সেখানে তারা রীতিমতো বিক্ষোভের মুখে পড়েন। উদিচিতে আগুন লাগায় অন্তর্বর্তী সরকারের কাছে জবাবদিহি চায় বাংলাদেশের শিল্পী গোষ্ঠীরা। রীতিমতো নাহিদদের মুখের সামনে স্লোগান তোলেন তারা। আর এই আবহে এক সময়ের সহযোদ্ধা নাহিদদের পর্দা ফাঁস করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র নেতা মেঘ মল্লার বসু। ফেসবুক পোস্টে মেঘ মল্লার লিখেছেন, নাসির পাটোয়ারি আর সার্জিস আলমকে নিয়ে যেন কোনো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে না যায় নাহিদ, কারণ এই পাটোয়ারি রক্তের বদলা চেয়ে স্লোগান তুলেছিলেন, আর সার্জিস না করতে পারা ধ্বংসযজ্ঞের আক্ষেপ পূরণ করার জন্য বাকিদের আহ্বান জানিয়েছিলেন। মেঘ মল্লার সাফ জানিয়েছেন, আপনারা তো এককালে অন্তত আমাদের সহযোদ্ধা ছিলেন। মানুষ শত্রুকেও যুদ্ধে সম্মানের মৃত্যু দেয়। আমাদের যদি হত্যাও করতে চান সেটা একবারে বলেন। একদিকে মাহমুদা মিতু আর দিলশানা পারুলদের নেতা বানাবেন যারা ক্রমাগত আমাদের হত্যাযোগ্য করে তুলবে, অন্যদিকে উদিচি পরিদর্শনে যাবেন। এইটা প্লিজ করবেন না। সর্প হয়ে দংশন করলে করেন জনাব, প্লিজ ওঝা হয়ে ঝাড়তে আইসেন না। উদিচির শিল্পীদের গান আর মেঘমল্লারের এই পোস্ট বলে দিচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা সমগ্র বাংলাদেশের অবস্থান নয়। নিজেদের বিপ্লবী আখ্যা দেওয়া নাহিদ, সার্জিসরা যে বাংলাদেশের জনতার সাথে দ্বিচারিতা করছে, মেঘমল্লারের কথায় তা পরিষ্কার। মুখোশ খুলে যাওয়ায় এবার বাংলাদেশে কট্টরপন্থীদের বিরুদ্ধেই সরব হচ্ছেন সেদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। চাঁদের কাস্তে ধারালো হচ্ছে আস্তে আস্তে।
আস্তে আস্তে। ভারতের চুল ধরার ক্ষমতা ওই কট্টরপন্থী বাংলাদেশিদের নেই। এবার ধীরে ধীরে যদি বাংলাদেশের ভেতরেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা প্রকাশ্যে বেরিয়ে এসে এই দুর্বৃত্তায়নদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবেই কিন্তু বাঁচবে বাংলাদেশ। এখন দেখার এটাই যে বিরাট এই আন্তর্জাতিক চক্রান্তকে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বৃদ্ধজন আর সাধারণ মানুষেরা রুখে দিতে পারে কিনা। আজ এ পর্যন্তই।